আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইসিতে আজ নিষ্পত্তি হচ্ছে ৭০ জনের আপিল। বিদ্রোহীদের নিয়ে চ্যালেঞ্জ যায়নি বিএনপির। বহিষ্কৃতরাও প্রমাণ করতে চান নিজেদের জনপ্রিয়তা। বাংলাদেশের সংবিধান নির্ধারণ হবে নির্বাচন ও গণভোটে, বললেন প্রধান উপদেষ্টা। অনেক তরুণ রাজনীতিকের জয় প্রত্যাশা ডক্টর ইউনূসের। ক্রিকেট নিয়ে টানাপোড়েনে লাভবান হবে না বাংলাদেশ, ভারতের কেউ, ধারণা বিশ্লেষকের। কূটনীতির চেয়ে রাজনৈতিক উদ্যোগে জোর দেওয়ার পরামর্শ। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে উইন উইন অবস্থা তৈরি করাই চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন। এর আগে গতকাল শুনানির তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি, যার মধ্যে ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। আজ সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত মোট ২৪টি শুনানি হয়েছে, যার মধ্যে বাতিল হয়েছে ৭টি। এর মধ্যে নোয়াখালী ৫ আসন থেকে কামাল উদ্দিন পাটোয়ারি জেএসডি প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে জামায়াত থেকে নোয়াখালী ৫ আসনে মোহাম্মদ বেলায়েত হোসেন এবং কুমিল্লা ৩ আসনে মোহাম্মদ ইউসুফ সোহেলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অনুপস্থিত রয়েছে একটি এবং অপেক্ষমান রয়েছে ২টি। ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এর আগে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। ইনকাম ট্যাক্সের সাথে সম্পদের বিবরণের সাথে কিছুটা গরমিল থাকার কারণে আমাকে রিটার্নিং অফিসার বাতিল করছে। আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রার্থিতা আজকে ফিরে পাবো। আমি আশা করি মাননীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার পাবো। আয়করের রিটার্ন আমরা জমা দিই না, যেহেতু টিন আমাদের নতুন ছিল, আমাদের জানা ছিল না বিষয়টা পরিপূর্ণভাবে। আমার যে মনের আশা, এই আশাটা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করে এবং আপিল শুনানিতে আমার রায় পেয়েছি। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩৬ জনের শুনানি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ২৩ জন তাদের আপিল মঞ্জুর হয়েছে, অর্থাৎ তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং নির্বাচনের মাঠে সক্রিয় হতে পারেন। ১২ জনের আপিল না মঞ্জুর হয়েছে, অর্থাৎ প্রার্থিতা বাতিল হয়েছে। একজন আজকে অনুপস্থিত ছিলেন এখনো পর্যন্ত। তো দিনের প্রথম ভাগের যেই আপিল শুনানি সেটি সম্পন্ন হয়েছে। মধ্যাহ্ন বিরতির পরে আরও ৩৫ জনের আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত ২১০ জন এবং আজকে এই যে ৩৬ জন হলো, এই মিলিয়ে ২৪৬ জনের মোট আমরা দেখলাম যে আপিল শুনানি হলো। যাদের রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা বাতিল করেছিলেন, সেখান থেকে তারা নির্বাচন কমিশনে আপিল করেন এবং তাদের আপিল শুনানি হলো। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয়। চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেন উদ্যোক্তা হওয়ার দিকে আগাচ্ছে না, এমন প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বানও জানান তিনি। ৩ দিনব্যাপী ১৫ জানুয়ারি পর্যন্ত রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চলবে এই সম্মেলন। বাংলাদেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are. আইপিএলে মোস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন সমাধানে কূটনৈতিক নয়, রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সংকটে ঢাকা বা দিল্লি কোনো পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ নেই। তাদের ধারণা, বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরও বেশি খারাপ হলে তার জন্য ভুগতে হবে দুপক্ষকেই। গত ডিসেম্বরের আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিনা মেঘে বজ্রপাতের মতো নিরাপত্তার অজুহাতে তাকে হঠাৎই বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিক প্রতিবাদে আসছে টি-20 বিশ্বকাপ ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও ২২ গজের উত্তাপ এখন রাজনৈতিক মাঠে। ৫ আগস্টের পর টানাপোড়েনে ঢাকা দিল্লির সম্পর্কে নাই নতুন মোড়, যার দায় আসলে কার?
মুস্তাফিজকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে সেটা মোটেও কাম্য নয়, এবং এই ক্ষেত্রে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যেই ধরনের একটা দায়িত্বশীলতা থাকা দরকার ছিল সেটার অভাব আছে। এটা আমাদের অপ্রয়োজনীয় মনে হয় যে এটা করার দরকার ছিল না, এটা অহেতুক একটা উস্কানিমূলক কাজ হয়েছে। তো কাজেই বাংলাদেশ ভারত সম্পর্কে যেটা বললেন, এখনকার যে বাস্তবতা, তাতে খুব সাবধানে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার ধারণা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত মন্তব্যে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে। এ অবস্থায় ক্রিকেট কি রাজনৈতিক সংকট আরও বাড়াচ্ছে? প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। আমার ধারণা সম্পর্কটা খারাপ যাক বা একটু নিচে যাক বা জন উত্তেজনায় তৈরি হোক, এটা বোধহয় কেউই চায় না। বাংলাদেশের সরকারও চায় না, ভারত সরকারও চাইবার কথা নয়। আমি মনে করি যে রাজনৈতিক বার্তা খুব বড় রকমের। ঢাকায় এসেছেন 19তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। দীর্ঘদিন শূন্য থাকা রাষ্ট্রদূতের পদটি পূর্ণ হতে যাচ্ছে ক্রিস্টেনসেনের আগমনে। সাম্প্রতিক রাজনীতি, নির্বাচন, অর্থনীতি সহ বাংলাদেশ যুক্তরাষ্ট্র বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিবিড়ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। পিটার হাস চলে যাওয়ার পর দীর্ঘ সময় শূন্য ছিল মার্কিন রাষ্ট্রদূতের পদ। ট্রাম্প প্রশাসনের নিয়োগে এবার রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। ঢাকায় আসার আগে 9 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। জানান বাংলাদেশের সাথে তিনি বেশ ভালোভাবে পরিচিত, সেখানে ফিরতে পেরে ভীষণ আনন্দিত। এর আগে সিনেট শুনানিতে ক্রিস্টেনসেন গণতন্ত্র, মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দিয়েছিলেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণে আরও সক্রিয় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত এই বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন, শুধুমাত্র এক কেন্দ্রিক না। নতুন পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশের ইলেকশনে আসবেন, তাদের সাথে এই কন্টিনিউটিটা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রত্যেকটা সেক্টরেই কাজ করার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ, আমি মনে করি যে প্রোঅ্যাক্টিভলি এই সুযোগগুলো গ্রহণ করা উচিত। দুদেশের স্বার্থ ও বহুমাত্রিক সম্পর্ক রক্ষায় দ্বিপাক্ষিক প্রচেষ্টা ও উদ্যোগকে গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাগিদ দেন উইন উইন সিচুয়েশনের সম্পর্ক গঠনে। বাংলাদেশের সাথে যে চীন সংক্রান্ত সম্পর্কগুলি আছে এবং রিজিয়নালি পাকিস্তান বা ভারতের যে সম্পর্কগুলি আছে, সেগুলিও তার জন্য একটা বড় ফোকাস হবে। সাউথ এশিয়ার জন্য ইউএস সিকিউরিটি স্ট্র্যাটেজিটা